আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পলাই বহুদূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। নমস্কার, রোবট ম্যাডনেস উইথ আস ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগতম। সত্যি আমাদের ঘর নেই, আমরা ভব ঘুরে, তাই সময় পেলাম তো বেরিয়ে পড়লাম। আজকের আমাদের সফর হায়দ্রাবাদ থেকে কলকাতা ফেরার সফর। গল্পটা পুরানো হলেও গল্পটা বেশ মজাদার এবং প্রচুর অভিজ্ঞতাপূর্ণ। জীবনে প্রথমবার কলকাতা থেকে হায়দ্রাবাদ, সেই সুদূর 1650 কিলোমিটার গিয়েছিলাম, আবার ফিরেও এসেছিলাম। সেই ফেরার গল্পই আপনাদের সাথে করতে চলেছি আজ। শুনতে থাকুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। গুড মর্নিং। আজকে আমরা বাড়ি ফিরছি, আজকে না কালকে থেকেই আমরা বাড়ি ফিরছি। কালকে আমরা ইলুরুতে ছিলাম, বিজয়বাড়া, বিশাখাপত্তনমের বিজয়বাড়ার ইলুরু একটা শহর, ওখানেই একটা হোটেল শ্রীতে ছিলাম, মোটামুটি 2 স্টার হোটেল। আর খুব রাত্রি হয়ে গেছিল, তো অনলাইনে হোটেল অ্যাভেলেবিলিটি অনেক কমে গেছিল, তো রাস্তায় যেতে যেতে আমরা মোটামুটি যেটা পেয়েছিলাম সেই হোটেলেই উঠে গেছিলাম। এসি রুম ছিল, ডাবল বেডের, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটু পুরানো ছিল, সেই হিসাবে হয়তো খুব একটা ভালো মানে নাও লাগতে পারে অনেকের, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর যেটা ব্যাপার, আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরে, আজকে পৌঁছাবো, কালকে ভুবনেশ্বর থেকে কলকাতা পৌঁছাবো। এখন রাস্তা মোটামুটি 680 কিলোমিটার আমাদের আজকে যেতে হবে। আজকের পথ সময় দেখাচ্ছে 12 ঘন্টা। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌঁছেছিলাম। টানা 2 রাত 3 দিনের সফরে আমরা পৌঁছেছিলাম হায়দ্রাবাদে। বিশেষ এক উদ্দেশ্যেই আমাদের হঠাৎ করে এই রোড ট্রিপে আসা, সেই সুদূর কলকাতা থেকে হায়দ্রাবাদ অবধি। তো আমরা যাওয়ার সময় যেটা করেছিলাম, আমরা প্রথমে কলকাতা থেকে চিল্কা অবধি প্রথম দিন গাড়ি চালিয়েছিলাম। সেকেন্ড দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা চিল্কা থেকে চলে গিয়েছিলাম বিজয়বাড়াতে। আর তৃতীয় দিন বিজয়বাড়া থেকে হায়দ্রাবাদ, মোটামুটি দুপুর 2টোয় পৌঁছে গেছিলাম। হায়দ্রাবাদের কাজ শেষ, এবার ফেরার পালা। ফেরার পথও অন্যরকম। আমরা একটু ট্রিপ রেখে দাঁড়ালাম, সন্ধ্যে 7টা বাজে। এখানে প্রচুর চায়ের দোকান আছে, এটা হাইওয়ে। এখানে আমরা চা খেয়ে নিয়ে তারপরে এবার বেরোবো। দুপুর 1টার সময় সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। বাবা মার বয়স হয়েছে, তাই প্রথম দিনটা বেশি দূর এগোয়নি। আমাদের এবারে টার্গেট ছিল বিজয়বাড়া থেকে আর একটু দূরে গিয়ে আমরা থামব। আমরা এখন হায়দ্রাবাদ থেকে চলে এসেছি অন্ধ্রপ্রদেশে। তো আমাদের যে সফরটা ছিল সেটা ছিল গ্রীষ্মকালীন সফর। হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশে গ্রীষ্মকালে কিন্তু বেশ গরম পড়ে, শীতকালে তেমন একটা ঠান্ডা পড়ে না। আমরা যদিও শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে আছি, তাই সেই গরমটা অনুভব হচ্ছে না। আমরা
অন্ধ্রপ্রদেশের একটা জায়গায় থাকবো আজকে প্ল্যান করলাম হঠাৎ করেই। তাই অনেক রাত হয়ে যাওয়ায় ডিনারটা সেরে ফেললাম। অনেক রাত হয়ে যাওয়ায় অনলাইনে সেরকম একটা হোটেল পেলাম না, তাই রাস্তার ধারে লিফট আছে এমন একটি হোটেল দেখে সেখানে ঢুকে পড়লাম। শ্রী হোটেল। আজকে রাত্রিটা এখানেই থাকবো, থেকে আবার কালকে সকালবেলা বেরিয়ে পড়ব। পরের দিন সকাল, অর্থাৎ আমাদের হায়দ্রাবাদ থেকে কলকাতা সফরের দ্বিতীয় দিনে আমরা বেরালাম সকাল 7টার সময়। আজকেও আমাদের সফরের পথটা বেশ অনেকটাই, তাই ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম না, রাস্তাতেই করে নেব কোথাও একটা ব্রেকফাস্ট। তাই চায়ে চুমুক দিয়ে আমরা 4 সাথী বেরিয়ে পড়লাম এই সুন্দর পাম গাছের জঙ্গলের ভেতর দিয়ে। এই বিশাখাপত্তনম থেকে উড়িষ্যা যাওয়ার পথটাও কিন্তু ছিল দুর্দান্ত সুন্দর। পথের দুপাশে প্রচুর ফুল গাছ লাগিয়েছে এখানকার গভর্নমেন্ট, এবং চারিপাশে রয়েছে নারকেল, পাম গাছ এবং আরও কত কি। চারিদিকে সবুজে সবুজারণ্য, আর রাস্তা দুর্দান্ত সুন্দর। যদিও অনেক টোল দিতে হয়েছে বটে, কিন্তু আপনি গাড়িতে বসে অনুভবই করতে পারবেন না যে আপনার গাড়ি 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে। গুগল মাতার হাত ধরেই আমাদের কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়া হয়েছিল, এবং আসছি সেই গুগল মাতাকে কেন্দ্র করেই। তো আমরা রাস্তায় একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, সেখানে দেখা গেল প্রচুর তাল গাছ। এই তাল গাছের জঙ্গলে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ গাড়িটাকে আর আমরা নিজেরাও রেস্ট নিয়ে নিলাম। গাড়ি কেনার পর থেকে অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় লং ট্রিপে যাব। ছুটির অভাব আর সময়ের অভাবের জন্য যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু রাখে হরি মারেকে। সৎ ইচ্ছা আর সৎ প্রচেষ্টা, এই দুটো থাকলে মানুষ একদিন না একদিন বড় কাজে সফল হবেই। আমরা সেই সফলতাকে নিয়েই আজ বাড়ি ফিরছি। সত্যি আমাদের এত আনন্দ হচ্ছে বলার কথা নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরো ট্রিপটা আমার বাবা আমাদেরকে গিফট করেছিল। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে গোদাবরী নদীর ঠিক ওপর দিয়ে। এই ব্রিজটা প্রায় 5 কিলোমিটার সুদীর্ঘ একটি সুন্দর ব্রিজ, 2-ওয়ে ব্রিজ। জীবনেই প্রথমবার গোদাবরী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। ভারতবর্ষের 5টা অন্যতম নদীর মধ্যে এই নদীটি এক উল্লেখযোগ্য নদী। সেই বিখ্যাত নদীর উপর দিয়েই আমরা চলেছি আজ, তাও আবার নিজেদের গাড়ি করে, নিজেরা ড্রাইভ করে। সে এক অনবদ্য অভিজ্ঞতা। তাই সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছিলাম সেই মুহূর্তে, এবং সেটা শেয়ারও করছি আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে দাঁড়ালাম, এখানে এখন ব্রেকফাস্ট সেরে তারপর আবার গাড়ি যাবে। এরপরে আমরা লাঞ্চে দাঁড়ালাম। ব্রেকফাস্ট সেরে কিছু দূর এগোতেই দেখলাম রাস্তার দুধারে বসেছে বেশ বড় বড় রসালো লোভনীয় সবেদার দোকান। সবেদা বিক্রি হচ্ছে, পাশাপাশি অনেক দোকান আছে পরপর। তো এই জায়গাটা সবেদাটা বেশ ভালো লাগলো, সেই জন্য সবেদা কিনতে নেমে গেলাম। আজ
দুপুরে একটুখানি ফলে সবেদা থাকবে। হাই, আমরা সবেদা কিনে গাড়িতে উঠে পড়েছি। এই যে এত সবেদা কিনেছি, এত এই যে কত সবেদা, এই এত সবেদা, প্রায় 40টার মতো সবেদা আছে। 40টা হবে না 30টা, 30 থেকে 40টা তো হবে, গুনিনি। ওরা ঝুড়ি হিসাবে বিক্রি করে। তো এটা আমাদের 100 টাকা নিল এবং খেতে দুর্দান্ত মিষ্টি। অলরেডি আমাদের 10টা খাওয়া হয়ে গেছে আর এই রয়েছে। তো এতগুলো সবেদা 100 টাকা পেয়েছি। এটাও একটা গিফট বলতে পারা যায় আমাদের এই রোড ট্রিপের। সবেদা খেতে খেতে আরও কিছুটা এগোতে দেখলাম বিশাল বড় পাম গাছের জঙ্গল। আমরা এখন এই জঙ্গলে একটু দাঁড়ালাম, জায়গাটা খুব সুন্দর লাগছে। পাম গাছ কি জানেন তো? পাম তেল তৈরি হয় এই গাছের ফল থেকে। হাই ফ্রেন্ডস, এখন আমরা পাম গাছের জঙ্গলে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পুরো পাম গাছের জঙ্গল, আগেই দেখিয়েছি। পুরো জঙ্গলটা খুব সুন্দর লাগছে। চারিদিকে টেম্পারেচার প্রচুর হাই, কিন্তু এখানে এত বেশি গাছপালা, সেই জন্য টেম্পারেচারটা একটু লো আছে এখানে। যে গাছপালা থাকলে তো ঠান্ডা থাকেই। তো দেখতে থাকুন। আর এই হলো সেই ফল। এই ফল নিয়ে যাচ্ছি এখানকার স্মৃতি হিসাবে। এই পাম গাছ অনেকটা খেজুর গাছের মতো। প্রথমে ভেবেছিলাম এগুলো খেজুর গাছ, তারপর দেখলাম এগুলো হচ্ছে পাম তেল, এবং পাম তেলের উপকারিতা অনেক বেশি। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কোএনজাইম 10 রয়েছে। এই তেল বিভিন্ন রোগের উপকারী তেল হিসাবে ব্যবহৃত হয়, যেমন ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ক্যান্সার, বার্ধক্যজনিত রোগ ইত্যাদি ইত্যাদি। এরপর আবার আমাদের গাড়ি ছুটে চলেছে সুন্দর কালো কংক্রিটের রাস্তা দিয়ে। কিছু দূর গিয়েই দেখতে পেলাম তিরুপতি বলে একটা জায়গার নাম। প্রথমে ভেবেছিলাম এই সেই তিরুপতি। অনেক দিনের ইচ্ছা তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। কিছুটা এগিয়ে সবেদার মতো রাস্তার ধারে ধারে প্রচুর আমও বিক্রি হতে দেখলাম। পাহাড়ে ঘেরা সুন্দর জায়গা, এখানে আম বিক্রি হচ্ছে। আমরা একটু দাঁড়ালাম আম কিনবো। আমাদের পশ্চিমবঙ্গের মালদহের মতো এই জায়গাটাতেও প্রচুর আম গাছের চাষবাস হয়েছে, তাই এখানে বেশ ভালো আমও বিক্রি হচ্ছে। তো সেখান থেকেই কেজি 5 আম তুলে ফেললাম গাড়িতে। কিছুক্ষণ পরে আমাদের গাড়ি পুরো আমের গন্ধে ম করছিল। তখন মনে হচ্ছিল নেহাত আমরা ঠকিনি, আমগুলো বেশ ভালোই হবে। সত্যি তাই হয়েছিল। বাড়ি এসে সেই আমগুলো খেয়েছিলাম এবং সেই আমের স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। আর আমরা যে আমগুলো কিনেছিলাম সেটা মোটামুটিভাবে 1 থেকে 150 টাকা প্রতি কেজি দরে আমরা কিনেছিলাম। সেই সমস্ত ভিডিওগুলো করা হয়ে ওঠেনি, তাই আপনাদের সাথে জাস্ট ভয়েস দিয়েই শেয়ার করলাম, যাতে পরবর্তীকালে আপনারা যখন রোড ট্রিপে যাবেন এবং আম কিনবেন সেইখানে যাতে না ঠকেন। মোটামুটি একটু দরাদরি করতে হয় বটে, কিন্তু আমগুলো কিন্তু বেশ সুন্দর টেস্টি ছিল। এখন আমরা টুনি টাউন রোডের উপর দিয়ে যাচ্ছি। সামনেই টুনি, নামটা খুব অদ্ভুত, তো বেশ অসম্ভব সুন্দর প্রকৃতি। গুড আফটারনুন সকলকে। এখন আমরা একটু দাঁড়িয়েছি লাঞ্চ করতে হোটেল জার্স। বেশ সুন্দর সাজানো গোছানো, এখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পর
আমরা আবার বেরিয়ে পড়বো ভুবনেশ্বরের উদ্দেশ্যে। লাঞ্চ সেরে কিছুটা এগোতেই পেলাম ঝিরঝিরে বৃষ্টি। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে লাগলো, তাও আমাদের গাড়ি থামছে না, ছুটেই চলেছে। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে বেশ দুর্দান্ত লাগে। সেই অনুভূতি থেকে নিজেদেরকে বিরত রাখলাম না। আজকের পথটাও প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি, তাই বেশি দাঁড়ালে সময় নষ্ট হবে, এই ভেবেই দাঁড়াচ্ছি না। যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ, তাই ছোট ছোট টিলার উপরে হরপার্বতীর অনেক যুগলবন্দি মূর্তি দেখা যাচ্ছে, সঙ্গে পবনপুত্র শ্রী হনুমানজিকেও দেখা যাচ্ছে। টানা 2 থেকে 3 ঘন্টা আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি। অবশেষে বিশাখাপত্তনমের কাছে এসে বৃষ্টিটা আর পেলাম না। লাঞ্চের পরে আর সেরকম কোথাও রেস্ট নেওয়া হয়নি। অবশেষে সন্ধ্যাবেলায় একটা সুন্দর চায়ের দোকানে আমরা সন্ধ্যাবেলার টিফিন এবং টি ব্রেকটা সেরে নিলাম। এখন ইভিনিং একটু চা খেতে দাঁড়ালাম। এখানে প্রচুর চায়ের দোকান, এখানে চা খেয়ে আবার আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টের দিকে এগিয়ে যাবো। একটু বিধ্বস্ত লাগছে, সারাদিন জার্নি করছি, বেশ ভালো লাগছে। অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা আর ভুবনেশ্বর গেলাম না, গোপালপুরেই থাকবার প্ল্যান করলাম। অনলাইনে সুন্দর একটা হোটেলও পেয়ে গেলাম, আর ওইখানের হোটেলেই আমরা সারলাম আজকের ডিনারটি। ডাল, ডিম ভাজা, মাছ, বড় বড় সাইজের দাও, হাফ পোর্শনটা এখানে আছে, মাংস ভাজা, আর হচ্ছে আলু রুটি, আলু ভর্তা, রুটি। গুড ইভিনিং সকলকে। এখন রাত 11টা বাজে। আমরা যে হোটেলে আছি নাইটস্টে, সেখান থেকে এটা রুফ টপের ভিউ। তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি, এটা টপ ফ্লোরে এই ছোটো ছোটো এই রুমগুলো রয়েছে একদম ফ্রন্ট ফেসিং। আর যেটা বলা, এখন 11টা বেজে গেছে, গেট বন্ধ, আমরা সমুদ্র যেতে পারছি না। সামনেই হচ্ছে মানসিকহাটের রিসোর্ট, এটা আছে, এটা ইকো ট্যুরিজমের রিসোর্ট, আর ওইদিকে আছে হচ্ছে লাইট হাউস। আর প্রচুর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু আমরা তো বেশ ভালোভাবে শুনতে পাচ্ছি। রাত্রেবেলা ভিডিও করাটা ভীষণই অসুবিধাজনক, তো সেই হিসাবে যাই হোক, এটা নাইট ভিউ। অনেক দিন পর এত সুন্দর একটা খোলামেলা পরিবেশে দারুণ লাগছে না। রাত্রের প্রকৃতিটা আরও অসাধারণ হয়ে উঠেছে, রাতের পাখিদের কলরবে খুবই সুন্দর। লোকেশন ইজ ভেরি গুড। আমাদের ডিনারে কী ছিল সেটা তো আগেই দেখেছি, টেস্ট খুব সুন্দর ছিল। আজ
যাত্রাপথের তৃতীয় দিন। খুব সুন্দর একটি রোদ উজ্জ্বল পরিবেশের সাথে আর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সকালবেলা সি বিচের সামনে ঘুরতে যাব এই প্ল্যান করলাম, তাই মেন বিচে গেলাম না। গেলাম আমাদের হোটেলের খুব কাছেই একটা সাবসাইড বিচ আছে, সেইখানে গাড়ি পার্কিং করে আমরা বিচের ধারে হেঁটে হেঁটে চলে গেলাম। এই হচ্ছে এন্ট্রিটা, পুরো একটা সিঁড়ি আছে, অনেকটা উঁচু বালি আছে, সেখান দিয়ে যেতে হবে। যদি ইচ্ছা হয় বালির উপর দিয়েও যেতে পারে। তো আমরা এখন যাচ্ছি এই ব্রিজটা দিয়ে যাবো। তো এন্ট্রি ফি যেটা নিল সেটা হচ্ছে বাইকের জন্য 10 টাকা আর বড় চাকার জন্য 30 টাকা। আমরা এখন যাচ্ছি। সকলকে, এখন আমরা চলে এসেছি গোপালপুর সি বিচে। গোপালপুর সি বিচের মেন সি বিচ নয়, এটা আর একটা সি বিচ নতুন হয়েছে। এর আশেপাশে অনেক ছোট বড় হোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে, খুব সুন্দর দেখতে। আর আমার তো দুর্দান্ত লাগছে, এত সুন্দর ঢেউয়ের সমাগম আর এত সুন্দর আওয়াজ, ও মনটা পুরো ভরে গেল। অনেক দিন পর আমি সমুদ্রে এলাম, তো সেই উচ্ছ্বাসটা আপনাদের সাথেই শেয়ার করছি। আর এত ভালো লাগছে বিশ্বাস করুন, মানে সমুদ্রের ঢেউয়ের গর্জন। আর হচ্ছে এখানে প্রচুর এই যে ঈগল পাখি আছে, যে আমার মাথার উপরে ব্রাহ্মণী কাইট উড়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে ব্রাহ্মণী কাইট। এছাড়া বি হিটার রয়েছে এখানে, তারপরে আরও নতুন নতুন অনেক নাম না জানা পাখি রয়েছে। আমি অত পাখি বিশেষজ্ঞ নই, তবে যারা পাখি ছবি তোলেন, পাখির পছন্দ করেন, তাদের জন্য এটাও কিন্তু বার্ডিংয়ের খুব দুর্দান্ত একটা জায়গা। আমার বর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছে। জল, এখন আকাশটা সকালের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে যেন গোয়ার একটা ছোট্ট গোয়ার সি বিচে রয়েছি। খুব সুন্দর লাগছে, দুর্দান্ত। আমাদের পশ্চিমবঙ্গের খুব কাছেই উড়িষ্যার গোপালপুর আমাদের মিনি গোয়া। আর পেছনে মৎস্যজীবীরা মাছ ধরছেন, নৌকা দাঁড়িয়ে আছে সেই মাছের, এবং আমরা যে রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টটাতেও কিন্তু এই মৎস্যজীবীদের নৌকা দেখা যাচ্ছিল, যেটা সি ভিউ রিসোর্ট ছিল। আর ওই দূরে অনেক ধরনের কাইট রয়েছে, তারা শিকার করছে, মাছ খাচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর, দারুণ লাগছে, কিছু বলার নেই, তুলনাহীন। আর ওই দূরে হচ্ছে লাইট হাউস। আর এখন আমরা গোপালপুরের মেন বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে গোপালপুরের মেন বিচটা। আর এখন বাজে 11টা। তো রোদ পড়ে পুরো সাগরটা পুরো নীল হয়ে গেছে। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, এখানে আমরা জুতো রেখেছিলাম। তো
করে তারপর লাঞ্চ করে বাড়ি। সমুদ্র স্নান সেরে আমরা করে ফেললাম লাঞ্চ। লাঞ্চের আর ফটো তোলা হয়নি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটে চলেছে ঋষিকুলিয়া নদীর উপর দিয়ে। এটা কিন্তু উড়িষ্যা স্টেটের আন্ডারে পড়ে গেছি আমরা। রাস্তাঘাট দেখছেন কি সুন্দর, দারুণ সুন্দর কালো কংক্রিটের রাস্তার উপর দিয়ে আমরা ছুটে চলে। রাস্তার দুধারে তো রয়েছে পূর্বঘাট পর্বতমালা। তো পুরো রাস্তাটাই যেন পাহাড়ে ঘেরা মনে হচ্ছিল। উত্তরবঙ্গে এর আগে কোনো দিন আমরা গাড়ি নিয়ে যাইনি। এক বিশেষ কারণের জন্যই আমাদের রাজ্য ছেড়ে অনেক দূরের একটা রাজ্য, দক্ষিণ ভারতের একটা রাজ্যে আমাদের যেতে হয়েছিল। তো সেই সূত্রেই এই ধরনের অভিজ্ঞতা আমাদের কাছে একেবারে নতুন। এবার আমরা চিল্কা হ্রদের একদম রেঞ্জে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা চিল্কা হ্রদের খুব কাছাকাছি চলে যাব। এটা পূর্বঘাট পর্বতমালা আগেই বলেছি। আমরা বাঙালি, তাই পুরীতে আসবো না এটা হতেই পারে না। দুবার ট্রেনে করে পুরীতে এসেছি বটে, এবং তার সাথে সাথে চিল্কাতেও ঘুরে গেছে। কিন্তু এই প্রথমবার আমরা গাড়ি করে ঠিক চিল্কা হ্রদের পাশ দিয়ে যাব। এটা এক অনবদ্য অভিজ্ঞতা। প্রসঙ্গত উল্লেখ্য, এই চিল্কা হ্রদ একটি বিশেষ পর্যটক কেন্দ্র। এর আশেপাশে অনেক হোটেল বা রিসোর্ট রয়েছে। আপনারা কেউ যদি মনে করেন একটা দিন চিল্কা হ্রদের পাশে সময় কাটাবেন, অবশ্যই কাটাতে পারেন। এছাড়া চিল্কা হ্রদে সারা দিনের একটা বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর বার্ড লাভারদের জন্য এটা একটা উত্তম জায়গা। শীতকালে ফ্লেমিঙ্গো নামক একদল পাখির আগমন ঘটে এই হ্রদে। আমি একটা ভিউ পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি, পেছনেই চিল্কা লেক। এটা রাস্তা, এই রাস্তা ধরেই আমরা যাব বাড়ি। আর এই ভিউ পয়েন্ট, ওই দূরে চিল্কা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। একটু দাঁড়িয়ে পড়লাম। মিনিট 10 মতো চিল্কা হ্রদের পাশে ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা 4 ভবঘুরে। এখন আমরা চলে এসেছি কুয়াখাই নদীর ঠিক উপরে। এটি একটি ব্রিজ এবং এর নিচেই রয়েছে সেই নদীটি। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য বালি উত্তোলন কেন্দ্র হিসাবে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যদিও সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তারপরেই দেখুন সুন্দর একটা রেইনবো উঠেছে। সান্ধ্যকালীন টি ব্রেকের পর আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। ওখানেই সেরেছিলাম আমাদের ডিনারটি। চাইনিজ ডিশে আমাদের ডিনার কমপ্লিট হলো। তারপরে টানা কলকাতা। নাইট ড্রাইভ করছি, যদিও পুরোপুরি নাইট ড্রাইভ নয়, এখন মধ্যরাত্রি। কলকাতা ঢুকতে ঢুকতে আমাদের বেজে গিয়েছিল প্রায় 12:30 মতো। তারপরে সেখান থেকে টানা বাড়ি।
বাড়ি গিয়ে টানা ঘুম। আজকের গল্প এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি গল্পের সাথে। নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।